আসসালামাইকুম প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন পোল্যান্ড থেকে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে নতুন কিছু তথ্য শেয়ার করব আজকে। সেটি হচ্ছে পর্তুগাল D1 ভিসার বেশ কিছু অসুবিধা এবং পর্তুগালের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করছি পর্তুগালের D1 ভিসা আসতে সময় কেমন লাগে, টোটাল প্রসেসটা কি এবং কি কি সুবিধা পাবেন এই বিষয় নিয়ে। এবং আজকে কথা বলবো পর্তুগালের বেশ কিছু অসুবিধা নিয়ে। আমি আমার এই ভিডিওতে পর্তুগালের বাস্তব কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। তো সমস্যার কথা বলতে গেলে আসলে পর্তুগালে আসার আগে হচ্ছে দুইটি সমস্যা। সেটি হচ্ছে প্রথমত ইন্ডিয়ান ভিসা জটিলতা। ইন্ডিয়ার ভিসা তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং অনেক টাকা খরচ করার পরে কন্টাকে ইন্ডিয়ার ভিসা নিতে হচ্ছে, তাও সবাই পাচ্ছে না অ্যাভেলেবেল। তো 70 থেকে 80 হাজার টাকা খরচ করে একটি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি বা মেডিকেল ভিসা করতে হচ্ছে আর কি। দ্বিতীয় সমস্যা হচ্ছে পর্তুগাল অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রবলেম। এটি খুবই ক্রাইসিস। লিগাল ওয়েতে ডেট পাওয়া যায় না। ইলিগাল ওয়েতে অনেক টাকা খরচ করে, প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে পর্তুগালের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করতে হচ্ছে। তো 70-80 হাজার টাকা খরচ করে ইন্ডিয়ার ডেট নিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য 2.5 লক্ষ টাকা খরচ করে এরপরে ইন্ডিয়াতে যেয়ে এম্বাসি ফি দিয়ে ইন্স্যুরেন্স, এরপরে ইন্ডিয়ায় যাওয়া আসার খরচ, সেখানে থাকা খাওয়ার খরচ, সবকিছু মিলাই হিউজ একটি অ্যামাউন্ট, প্রায় 3-4 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আপনি ভিসা পাওয়ার আগেই। তো কোনো কারণে যদি আপনি ভিসা না পান, তাহলে আপনার এই 3-4 লক্ষ টাকা যে লস হয়ে যাবে, এটির আসলে ব্যাকআপ আপনার আছে কিনা, আপনি এটাকে ওভারকাম করতে পারবেন কিনা, এটির উপরে অনেকটা ডিপেন্ড করে আপনি পর্তুগালের প্রসেস করবেন কি করবেন না। তো আমি ধরে নিলাম আপনি ইন্ডিয়ার ভিসা পাইলেন এবং আহ, অনেক টাকা খরচ করে ডেট নিয়ে জমা দিয়ে আপনি পর্তুগালের D1 ভিসাও পেয়ে গেলেন। তো পর্তুগালে আসার পরে আপনি পড়বেন বেশ কিছু সমস্যায়, যেটি অনেকেই পর্তুগালে আসার আগে জানে না। পর্তুগাল নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখে যে ইউরোপে যাব, উন্নত জীবন গড়বো, অনেক টাকা আর্ন করব, উন্নত লাইফ গড়বো। এ ধরনের ইউরোপ নিয়ে অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখে, বাট ইউরোপের বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এর মধ্যে পর্তুগালের বাস্তবতাটা আরো মানে অন্যরকম ভিন্ন। সেটি হচ্ছে পর্তুগালে প্রথম যে সমস্যাটায় এসেই পড়বেন সেটি হচ্ছে ভাষাগত সমস্যা। ইউরোপের ম্যাক্সিমাম দেশেই কিন্তু ইংলিশটা খুব কম চলে। তার ভিতরে পর্তুগাল, ইটালি, এই সমস্ত দেশগুলাতে মানে ইংলিশ চলে না বললেই চলে। ইংলিশে এরা কথা বলতে অভ্যস্ত না, ইংলিশ জানেও না। আবার দুই একজন জানলেও আপনাকে ইংলিশে যদি আপনি কোনো কথা বলেন আপনার কথার অ্যান্সার করবে না। তো ভাষাগত দিক দিয়ে একটি প্রবলেমে পড়ে যাবেন। আর পর্তুগিজ ভাষাটা শেখাও অতটা ইজি না। পর্তুগিজ ভাষা অনেক টাফ, অনেক কঠিন ভাষা। তো এরপরে দ্বিতীয় যে সমস্যায় পড়বেন সেটি হচ্ছে কাজ। আপনি এসেই কিন্তু কাজ পাবেন না। আপনাকে 2 থেকে 3 মাস, ইভেন 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে একটি কাজ পাওয়ার জন্য। আপনি D1 ভিসা নিয়ে আসার পরে আপনার ওই ভিসার মধ্যেই টিআরসির আবেদনের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে। তো ওইটি অনুযায়ী আপনি টিআরসির আবেদন করবেন এবং 2 থেকে 3 মাস লেগে যাবে আপনার টিআরসি পাইতে। এরপরে আপনার কাজের চিন্তা। তো পর্তুগালে আসার খরচটা কিন্তু অনেক অনেক বেশি। ইউরোপের অন্যান্য দেশে আসতে যেখানে 10-15 লক্ষ টাকার মধ্যে সর্বোচ্চ খরচ 15 লাখ টাকা, পর্তুগালে সে জায়গায় আসতে আপনার 20 লক্ষ টাকা প্লাস খরচ। তো 20 লক্ষ টাকা খরচ করে আপনি পর্তুগালে এসে জব পাবেন না। 3 থেকে 4 মাস আপনাকে বসে বসে খাওয়া লাগবে এবং বাসা ভাড়া দেওয়া লাগবে। তো 20 লক্ষ টাকা খরচ করে আসার পরে আবার ফ্যামিলির থেকে 3-4 মাসে টাকা, চলার মতো টাকা নিয়ে আপনাকে চলতে হবে। তো এই অ্যাবিলিটিটা আপনার ফ্যামিলির আছে কিনা এটিও ভাবার বিষয়। এবং আমি ধরে নিলাম 3-4 মাস পরে আপনি একটি কাজ পাইলেন। তো কি ধরনের কাজ পাইতে পারেন সেটি হচ্ছে কৃষিকাজ। পর্তুগালে অ্যাভেলেবেল এবং কৃষিকাজের বাইরে যে সমস্ত কাজগুলো পাওয়া যায়, হোটেল, রেস্টুরেন্ট এবং টুরিস্ট এরিয়া নির্ভর কিছু কাজ, কিছু দোকানপাট, এই ধরনের কাজগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এই সমস্ত কাজ আপনি যে এসে করবেন, 20-22 লক্ষ টাকা খরচ করে এই কাজগুলা করবেন, এই কাজগুলা আসলে আপনি করতে অভ্যস্ত কিনা, করতে পারবেন কিনা, এটি ভাবার বিষয়। এবং রেস্টুরেন্টের যে কাজ, আপনি যেহেতু ভাষা জানেন না, তাই মানে ফ্রন্ট সাইডে কাজ করতে পারবেন না। আপনাকে কাজ করতে হবে যে কিচেনে আর কি, কিচেনের হেল্পার, ডিশ ওয়াশ, এই ধরনের কাজ আর কি। তো আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা আপনাকে ভাবতে হবে। তো আপনি কৃষি কাজ করেন আর কনস্ট্রাকশন কাজ করেন আর রেস্টুরেন্টের কাজ করেন। ধরে নিলাম একটি কাজ আপনি করলেন, মানিয়ে নিলেন। কিন্তু এখান থেকে আপনি আর্ন করবেন কিরকম, স্যালারি পাবেন কিরকম?
পর্তুগালের মিনিমাম স্যালারি হচ্ছে এই মুহূর্তে 840 ইউরো। তো আপনি 840 ইউরো স্যালারি পাবেন যদি পর্তুগিজ কোনো কোম্পানিতে কাজ করেন, হোটেল, রেস্টুরেন্ট অথবা কৃষিকাজ বা আদার্স কোনো সেক্টর, কনস্ট্রাকশন এই রিলেটেড কোনো কাজ করেন, তাহলে প্রথম পর্যায়ে আপনি স্যালারি পাবেন 840 ইউরো। তো এখান থেকে আপনার কস্ট যাবে বাসা ভাড়া এবং আপনার ফুড কস্ট এবং পর্তুগালে যে ট্যাক্সের বিষয়টা, পর্তুগাল গভর্নমেন্টকে আপনার টোটাল ইনকামের 34% ট্যাক্স প্রদান করা লাগে। তার মানে আপনার যে 840 ইউরো স্যালারি, এর 34% ট্যাক্স আপনার পে করা লাগবে গভর্নমেন্টকে। তো আপনি যে কোম্পানিতে জব করবেন ওই কোম্পানি আপনার 23% ট্যাক্স পে করবে এবং 11% ট্যাক্স আপনার নিজেকে পে করা লাগবে। তো আপনি 840 ইউরো থেকে থাকা খরচ আমি বাদ দিলাম, সর্বনিম্ন 150 ইউরো। আপনি 150 ইউরোতে একটি আবাসন পাবেন না, যদিও 200 ইউরো প্লাস খরচ হয়। তো আমি ধরে নিলাম আপনি রুম শেয়ার বা নর্মাল একটি বাসা নিলেন, সেখানে 150 ইউরোর মতো আপনার থাকার খরচ আসবে এবং সর্বনিম্ন খাওয়া দাওয়াও যদি আপনি পর্তুগালে করেন সেটাও আপনার 150 ইউরোর মতো খরচ হয়ে যাবে। তো থাকা খাওয়া 300 ইউরো এবং ট্যাক্স এবং আপনার ডে টু ডে লাইফ একটি কস্ট আছে না, এগুলা দিয়ে মনে করেন যে আরো 150 ইউরো, তাহলে 450 ইউরো প্লাস আপনার খরচ হয়ে যাবে। আপনি স্যালারি পাবেন হচ্ছে 840 ইউরো। আপনার এখান থেকে সেভিংস হবে 400 ইউরো যদি আপনি পর্তুগিজ কোম্পানিতে কাজ করেন। তো 400 ইউরো মানে আপনার হচ্ছে 50,000 টাকার মতো সামথিং। তো আপনি এই 20 লক্ষ টাকা খরচ করে এত কাঠখড়ি পুড়িয়ে যে পর্তুগালে আসবেন, আসার পরে আপনার মান্থলি সেভিংস হবে 40 থেকে 50 হাজার টাকার মতো। এখন আপনি দেশে ইনকাম করছেন মাসে কত হাজার এবং পর্তুগালে এসে করবেন কত, একটি ক্যালকুলেশন করবেন। করে যদি আপনি দেখেন যে না পর্তুগাল আমার জন্য ঠিক আছে, তাহলে আপনি পর্তুগালে আসবেন। অন্যথায় যদি লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখে পর্তুগালে আসেন, এই স্বপ্ন আপনার কখনোই সফল হবে না। আপনি চরম বিপদে পড়ে যাবেন আসার পরে। এরপরে এটি তো গেল, এরপরে আপনার হচ্ছে যদি এশিয়ান কোনো কোম্পানিতে জব করেন বা বাংলাদেশি কোনো কোম্পানি, হোটেল, রেস্টুরেন্টে আপনি জব করেন, তাহলে কিন্তু 840 ইউরো স্যালারি পাবেন না। এখানে স্যালারি পাবেন সর্বোচ্চ আপনি 700 ইউরোর মতো। তো 700 ইউরো স্যালারি দিবে এবং ডিউটি করাবে অনেক বেশি। ইউরোপের যে মিনিমাম যে ডিউটিটা আর কি 8 ঘন্টা, কিন্তু বাংলাদেশি কোনো কোম্পানিতে জব করলে এটা 10-12 ঘন্টা করা লাগবে এবং স্যালারি দিবে কম। তো অনেকেই বাধ্য হয়ে বাঙালি কোম্পানিতেও জব করে, কারণ পর্তুগিজ কোম্পানিতে সবসময় অ্যাভেলেবেল জব আপনি নাও পাইতে পারেন এবং জব পাইতে গেলে ভাষার একটি সমস্যা আছে। সবকিছু মিলাই বাঙালি কোম্পানিতে বেশিরভাগ লোকজন জব করে। তো এখান থেকে আপনি 700 ইউরো স্যালারি পাইলে তাহলে আপনার সেভিংস হবে 350 ইউরোর মতো। তো এই সামান্য টাকার জন্য আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে কি পর্তুগালে আসবেন? যদি আপনি মনে করেন যে না আমার ঠিক আছে আমি ইউরোপে যাব, ইউরোপের লাইফ গড়বো, ওখানে ডকুমেন্টস করব, পিআর নিব এবং 5-7 বছর পরে আপনি পাসপোর্ট পাবেন, তখন অনায়াসে পর্তুগালের বাইরে অন্যান্য দেশে যে কাজ করবেন, এটি ঠিক আছে। কিন্তু এই অ্যাবিলিটি আপনার ফ্যামিলির আছে কিনা যে আপনাকে এত টাকা খরচ করে পর্তুগালে পাঠাবে, 4 মাস পর থেকে আপনি এই সামান্য টাকা দেশে তাদেরকে ব্যাক দিতে পারবেন। যদি এটি আপনার ফ্যামিলি মেনে নেয় বা আপনার জন্য ঠিক থাকে, তাহলে আপনি পর্তুগালে আসেন, পর্তুগালে আপনাকে ওয়েলকাম। আর যদি মনে করেন যে না আমি মাসে 1-1.5 লক্ষ টাকা কামাবো, তাহলে আপনার জন্য পর্তুগাল না, আপনি ইউরোপের অন্য কোনো দেশে ট্রাই করুন, সেটি বেটার হবে। এবার আসুন পাসপোর্ট এবং ডকুমেন্টস এর বিষয়ে। পাসপোর্ট ডকুমেন্টস তো পাবেনই, কিন্তু একটি কথা আছে, আমি গত ভিডিওতে বলছিলাম যে টিআরসি পাওয়ার পরে আপনি চাইলে ইউরোপের অন্যান্য উন্নত দেশে যে কাজ করতে পারবেন। জি, এটি পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আছে আপনার আরেকটি সমস্যা। আপনি সে ধরেন পর্তুগালের টিআরসি পাইলেন, এরপরে আপনি জার্মানিতে যেয়ে কাজ করলেন। তো জার্মানিতে যেয়ে আপনি ওখানকার ট্যাক্স ট্যাক্স সবকিছু পে করার পরে সাপোজ ধরে নিলাম 1,000 ইউরো আপনার স্যালারি পাইলেন। সেখান থেকে আপনার কিন্তু পর্তুগালের টোটাল ট্যাক্স যে 34% ট্যাক্স, এই 34% ট্যাক্সই কিন্তু আপনার নিজেকে পে করা লাগবে। তো তাহলে ওখান থেকেও যে আপনি খুব ভালো আর্ন করবেন তা কিন্তু না। আর্ন করবেন ভালো কথা, কিন্তু 2 দেশে আপনার ট্যাক্স চালাইতে হবে। তো এটি মাথায় রাখবেন। মানে পর্তুগালে এসে যে অন্য দেশে কাজের সুযোগ পাবেন, তার মানে যে বিষয়টা খুব সোনাই সোহাগা এমন না কিন্তু। তো এজেন্টরা তো এই সমস্ত বিষয়গুলো শেয়ার করে না। কারণ এই সমস্ত বিষয় শেয়ার করলে ওরা ক্লায়েন্ট পাবে কম। তো আপনি সতর্ক থাকবেন এবং মেন্টালিটি সেটআপ দিবেন যে আপনি এভাবে এসে ইউরোপে এই বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে পারবেন কিনা 5 থেকে 7 বছর। যদি 5 থেকে 7 বছর যুদ্ধ করার পরে
আপনি স্ট্রাগল করার পরে পাসপোর্ট পাওয়ার পরে ইউরোপের অন্যান্য দেশে যান, কাজ করেন বা পর্তুগালেই তখন ভাষাও শিখে যাবেন। তখন আপনি ভালো একটি আর্ন করতে পারবেন। কিন্তু সেই পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পর্তুগালের জন্য এপ্লাই করবেন। আর যদি যে কথা বারবার বলছি যে রঙিন স্বপ্ন, ইউরোপ মানে বিশাল কিছু, ইউরোপ মানে অনেক টাকা, ইউরোপ মানে অনেক উন্নত জীবন, এটি ভেবে যদি আপনি পর্তুগালের অ্যাপ্লাই করেন তাহলে আপনি পর্তুগালে এসে পড়বেন চরম বিপদে এবং থাকবেন প্রচন্ড হতাশাগ্রস্ত। এবং পর্তুগালে যারা আছে বা ইউরোপে যারা আছে, যারা এই বাস্তবতার সঙ্গে লড়াই করছে, তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন যে তারা আসলে কিভাবে আছে, মানসিকভাবে কতটা বিপর্যয় অবস্থায় আছে। তাদের কাছ থেকে শুনবেন, এরপরে পর্তুগালে আসার জন্য ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, এবং দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।